আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো এই খালি পেটে আমরা জানি সবাই যে আয়রন অ্যাবজর্পশন ভালো হয়। সেজন্য মনে হয় আজকে আয়রন নিয়ে কথা বললেই ভালো হয়। কথা বলবো আয়রন মেটাবলিজম নিয়ে। তো আয়রন মেটাবলিজম নিয়ে কথা বলার আগে আমাদের একটু জানতে হবে যে আমাদের বডিতে আয়রন কিভাবে থাকে। একটা থাকে হচ্ছে ফাংশনাল ফর্ম আর হচ্ছে স্টোরেজ ফর্ম। ফাংশনাল মানে যেগুলো বর্তমানে ফাংশন করতেছে, নানা ফাংশন, যেমন হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, তারপর বিভিন্ন এনজাইমের পার্ট যেমন ক্যাটালেজ, সাইটোক্রোম, এগুলোর পার্ট হিসেবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফাংশনাল। আর স্টোরেজ হচ্ছে এই যেমন ফেরিটিন এবং হিমোসিডেট হিসেবে আয়রন স্টোর থাকে, সেগুলো হচ্ছে স্টোরেজ ফর্ম। তো এখন আমরা আয়রনটা আমরা যে ইনটেক করি সেটা কিভাবে করি, বডিতে আয়রন আসে কিভাবে, কোথা থেকে? খাবারের মাধ্যমে আসে। তো আমরা এই ফিগারটা এঁকেছি, এটা হচ্ছে আমরা ইন্টেস্টিনাল লুমেন দেখাইছি। তো আর এটা হচ্ছে সেল, ইন্টেস্টিনাল সেল, এটা একটা সেল, এটা একটা সেল, সেল বলো করে রাখছি। আর এই পাশে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস আর হচ্ছে ব্লাড ভেসেল। তো আমরা যখন খাই সেটা স্টোমাক যাবে, স্টোমাক থেকে ডিওডেনামে যাবে, এইভাবেই তো যাবে। তো আমাদের খাবারের যে সোর্স আয়রনের সেটা দুইটা সোর্স, একটা হচ্ছে নন হিম, একটা হচ্ছে হিম সোর্স। হিম সোর্সটা হচ্ছে মেইনলি অ্যানিমেল সোর্স, যেমন মিট, তারপর হচ্ছে ফিশ, তারপর এগ, এগুলোতে হচ্ছে হিম সোর্স থাকে। তো হিম সোর্সটা মেইনলি ফেরাস ফর্মে থাকে। আমরা জানি আয়রনের দুইটা ফর্ম, ফেরাস আর ফেরিক। ফেরাস মানে হচ্ছে Fe2+, আর ফেরিক হচ্ছে Fe3+, মানে একটা দ্বিযোজী একটা ত্রিযোজী। তো এই হিম ফর্মটা হচ্ছে রেডিলি অ্যাবজর্বেবল, মানে সহজেই অ্যাবজর্ব হয়ে যায়। হিম, এই যে ইন্টেস্টিনাল সেল, ডিওড্রামের একটা সেল, সেখানে হিম ফর্মটা, এই যে আমরা হিম আয়রন যেটা খেয়েছি খাদ্যের মাধ্যমে, হিম আয়রনটা একটা ট্রান্সপোর্টার, নাম হচ্ছে হিম ট্রান্সপোর্টার। এই হিম ট্রান্সপোর্টার দিয়ে সহজেই সেলের ভিতরে ঢুকে যায়, মানে অ্যাবজর্পশন হয়। আর নন হিম আয়রন যেটা, সেটা মেইনলি ফেরিক ফর্মে থাকে, যেটা ভেজিটেবল সোর্স। এটা আসলে রেডিলি অ্যাবজর্বেবল না, এটা ইনঅর্গানিক আয়রন। এই আয়রনটাকে প্রথমে ফেরিক থেকে ফেরাস ফর্মে কনভার্ট হতে হয়, ফেরিক থেকে ফেরাস ফর্মে কনভার্ট হতে হয়। ফেরিক থেকে যদি ফেরাস কনভার্ট হতে হয়, তাহলে এই যে আমরা ফেরিক, আমরা জানি 3+ থেকে হবে কি Fe2+, মানে রিডাকশন হয়ে এই ফেরাস হবে, ফেরিক থেকে ফেরাস হবে রিডাকশন হয়ে। তাহলে এই ফেরিককে রিডিউস করতে জন্য যে এনজাইমটার নাম হচ্ছে ফেরি রিডাকটেজ, ফেরিককে রিডিউস করবে, এই জন্য নাম হচ্ছে ফেরি রিডাকটেজ। ফেরি রিডাকটেজ একটা এনজাইম হচ্ছে ডিওডেনাল সাইটোক্রোম বি। এই যে এনজাইমটা, এটা হচ্ছে ডিওডেনাল সাইটোক্রোম বি, ফেরি রিডাকটেজের কাজ করে। তাহলে ফেরিক থেকে সে ফেরাসে কনভার্ট করলো। এরপর এই ফেরাস এখন অ্যাবজর্ব হবে। ফেরাস অ্যাবজর্ব হবে কি দিয়ে? একটা ট্রান্সপোর্টার আছে, নাম হচ্ছে DMT1, মানে হচ্ছে ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার। তাহলে আমরা নাম দেখে বুঝতেছি ডাইভ্যালেন্ট মানে দ্বিযোজী। আমরা জানি যোজনী পড়েছি ছোটবেলায়, দুইটা যোজনী, তিনটা যোজনী। তো আয়রনের দ্বিযোজনী, এটা হচ্ছে ডাইভ্যালেন্ট। তাহলে এটা কেন বলতে ডাইভ্যালেন্ট? আয়রন একটা মেটাল, সেজন্য নাম হচ্ছে মেটাল। তাহলে নামটা কি জন্য হয়েছে? ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার। তার মানে হচ্ছে আয়রন মেটাল যার ডাইভ্যালেন্ট ফর্মটা, এটা দিয়ে ট্রান্সপোর্ট হবে। DMT1 দিয়ে আয়রনটা সেলের ভিতরে ঢুকবে, আর হিম ট্রান্সপোর্টার দিয়ে ঢুকেছে। এই আয়রনটা এই সেলে স্টক থাকতে পারে, আবার এই সেল থেকে ব্লাডে গিয়ে আলটিমেটলি যেখানে আমাদের লাগবে, বোন ম্যারোতে ইয়াথাইড প্রিকারসর, মানে আরবিসি সিনথেসিসের জন্য লাগবে, অথবা হেপাটোসাইট, যেখানে যাওয়া দরকার যেতে পারে। তো এই ফেরাস ফর্মটা যদি এইখানে থাকে ফেরিটিন হিসেবে, আমরা জানি আয়রন স্টোরেজ ফর্ম দুইটা, ফেরিটিন আর হিমোসিডেরিন। তো ফেরিটিন হিসেবে যদি থাকতে, মানে ফেরাস ফর্মটা যখন ফেরিটিন হিসেবে থাকবে, স্টোরেজ থাকবে, তখন এটা থাকবে Fe3+, মানে হচ্ছে ফেরিক ফর্ম। এখানে অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটির মাধ্যমে এই ফেরাসটা ফেরিকে কনভার্ট হয়। তো ফেরাসটা তাহলে ফেরিক, তাহলে আমরা মনে রাখবো কিভাবে আসলে কোনটা কোন ফর্ম থাকতেছে, এটা তো ডিফিকাল্ট। তো ফেরিক, এটা আমরা মনে রাখতে পারি এইভাবে, যেহেতু নাম ফেরিটিন, কি নাম? ফেরিটিন, ফের ই, ফের ইক, ফের ইক, তাহলে ফেরিটিন, ফেরিক, তাহলে ফেরিটিনে থাকবে ফেরিক ফর্ম। মনে থাকলো, ভালো কথা। আবার আমরা কি বলেছিলাম, এই যে ফেরাসটা ঢুকলো Fe2+, যেটা ফেরাসটা সেল থেকে বের হতে পারে, বের হয়ে ব্লাডে যাবে। বের হওয়ার জন্য তার একটা, মানে আবার প্রোটিন লাগবে, মানে ট্রান্সপোর্টার লাগবে, সেটার নাম হচ্ছে ফেরোপোর্টিন, ফেরোপোর্টিন। তাহলে এটার নাম দেখে আমরা বুঝতেছি নাম কেন এরকম হলো। ফেরো মানে তো ফেরাস, মানে ফেরাস, ফেরো মানে কিন্তু ফেরাস, কারণ ফেরাস কি হবে, Fe AA ও US, তাহলে ফেরোয়াস,
তাহলে ফেরাস ফেরাস ফর্মটাকে ট্রান্সপোর্ট করবে। আর পোর্ট ট্রান্সপোর্ট, এখান থেকে এসে পোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, তাহলে ফেরো পোর্টিন, টিন আসছে টিন, প্রোটিনের টিন থেকে। যে প্রোটিনটা ফেরাস ফর্মকে পোর্ট করবে মানে ট্রান্সপোর্ট করবে সেটা হচ্ছে ফেরোপোর্টিন। তাহলে ফেরোপোর্টিনটা সেল থেকে ফেরাস আয়রনকে বাইরে নিয়ে যাচ্ছে, বাইরে নিয়ে গেল ফেরাস ফর্ম। এখন এই ফেরাস ফর্মটা আসলে ট্রান্সপারেন্টের সাথে বাইন্ড করতে পারবে না, ট্রান্সপারেন্টের সাথে আবার যায় কোন ফর্ম, ফেরিক ফর্ম। তাহলে আমরা একটু আগে বললাম যে স্টোরেজও থাকে ফেরিক ফর্ম, ট্রান্সপোর্ট হয় ফেরিক ফর্ম, কিন্তু খাবার অ্যাবজর্ব হইতেছে ফেরাস ফর্ম, সেল থেকে বের হইতেছে ফার্দার অ্যাবজর্পশনের জন্য ফেরাস ফর্ম। তাহলে এটা মনে রাখার জন্য সহজ সিস্টেম কি, আমরা কি জানি, ট্রান্সফেরিন। তাহলে ফেরিন, ফেরিক, ফেরিন, ফেরিক, তাহলে ট্রান্সফেরিনে থাকবে ফেরিক ফর্ম। তাহলে এই যে আয়রনটা বের হলো ফেরাস ফর্ম, তো ও তো আর ট্রান্সফারেন্সের সাথে বাইন্ড করবে না আমরা বললাম, তাহলে ওকে তো ট্রান্সফারেন্সের সাথে বাইন্ড করতে হবে, করতে হলে ওকে ফেরাস থেকে ফেরিক হইতে হবে। এই কাজটা করবে কি, এখানে আমরা কি বলেছিলাম, ফেরিক থেকে ফেরাস করেছিল কে, সাইটোক্রোম বি, ডিউটেনাল সাইটোক্রোম বি বা ফেরি রিডাকটেজ। তাহলে এখানে ফেরাস থেকে আর ফেরিক করতে হবে, উল্টা ঘটনা। এটা করবে কে, এটা করবে এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম কি, হেফাস্টিন বা সেরুলোপ্লাজমিন। দুটা কিন্তু দুই জিনিস, হেফাস্টিন বা সেরুলোপ্লাজমিন। সবেরই নামকরণ বললাম, এটার নামকরণ বাদ থাকবে কেন। হেফাস্টিন হচ্ছে গ্রিক গড মেটাল ওয়ার্কিং, গ্রিক গড অফ মেটাল ওয়ার্কিং, এই কামার টামার ধাতু টাতু এইসব নিয়ে যে এইসবের যে দেবতা আর কি, তার নাম হচ্ছে হেফাস্টাস, যার সাথে আফ্রোদিতের বিয়ে হয়েছিল আর কি। এই হেফাস্টাস থেকে আসছে হেফাস্টিন, যেহেতু মেটাল ওয়ার্কের গড, সেজন্য এই মেটাল ট্রান্সপোর্ট বা এই যে কনভার্সন যে করে এটার নাম দেওয়া হয়েছে হেফাস্টিন। তাহলে হেফাস্টিন অথবা সেলুলোপ্লাজমিন, আমরা জানি সেলুলোপ্লাজমিন কি করে, অপারেট ট্রান্সপোর্টার। এই প্রোটিন গুলো এই ফেরাসকে ফেরিকে কনভার্ট করে, তারপর সেই ফেরিকটা ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে। ট্রান্সফেরিন নামই তো বলা যাচ্ছে ট্রান্সপোর্ট করবে, যে ফেরিন, ইন মানে ফেরিক, আর ফেরিন একই রকম উচ্চারণ, তাহলে এটা ফেরিক ফর্ম ট্রান্সপোর্ট করবে। ট্রান্সপোর্ট করে কোথায় নিয়ে যাবে, ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে হচ্ছে বোন ম্যারোতে, বোন ম্যারোতে নিয়ে যেতে পারে। বোন ম্যারোতে গিয়ে কাজ কি, ইলেকট্রাইট প্রিকারসর ওখানে সাপ্লাই দিবে, ইলেকট্রোপয়েসিস হবে, অথবা সে নিয়ে যেতে পারে লিভারে, হেপাটোসাইটে স্টোরেজ করার জন্য নিয়ে যেতে পারে। লিভারের কাজ কি, আরেকটা এই আয়রন মেটাবলিজমের সাথে লিভার তৈরি করা হচ্ছে হেপসিডিন। হেপসিডিন হচ্ছে একটা মাস্টার কন্ট্রোলার অফ আয়রন। হেপসিডিনটা খুবই গুরুত্বপূর্ণ, হেপসিডিনটা মনে রাখতে হবে, হেপসিডিনের ফাংশনকে মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। নানা রোগে, তারপর নানা ল্যাব ডায়াগনোসিসে, আয়রন প্রোফাইলে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এনিমিয়া ক্রনিক ডিজিজ, সিরোব্লাস্টিক এনিমিয়া, এগুলোর যে আয়রন প্রোফাইলটা চেঞ্জ হয় এই হেপসিডিনের কারণেই মূলত। হেপসিডিনটা গুরুত্বপূর্ণ। হেপসিডিন নামটা আসছে কোত্থেকে, হেপ মানে হেপাটোসাইট বা লিভার, হেপাটিক, লিভার থেকে আসে। সিডিন, সিডিন আসে সিডাল অ্যাক্টিভিটি, আমরা জানি না যে মাইক্রো, যেমন অ্যান্টিবায়োটিক পড়ার সময় আমরা পড়ি ব্যাকটেরিসিডাল অ্যাক্টিভিটি, এই অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিসিডাল অ্যাক্টিভিটি আছে বা ব্যাকটেরিস্ট্যাটিক, সিডাল মানে কিলিং। তো এই হেপসিডিন এই প্রোটিনটার কিলিং ক্যাপাসিটি আছে, এই জন্য নাম সিডিন। আর হেপ আসছে লিভার থেকে, লিভার থেকে তৈরি হয়। তাহলে হেপসিডিন কি করে, আসলে সে আয়রন অ্যাবজর্পশনটা কমায় দেয়, আয়রন অ্যাবজর্পশন কমায় দিয়ে মাইক্রো অর্গানিজমের জন্য আয়রন নন অ্যাভেলেবল করে ফেলে। মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য আয়রন লাগতো, সেই আয়রনটা যাতে সাপ্লাই না হয় সেই জন্য সে আয়রন কমায় দেয়। এইভাবে সে আসলে সিরিয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে। তো সেটা খারাপ না ভালো সেটা পরের কথা, কিন্তু তার কাজ হচ্ছে এইটা। তো হেপসিডিনের কাজ কি, এই যে আমরা রেখেছি হেপসিডিন, হেপসিডিন কি করে, এই যে ফেরোপোর্টিন, ফেরোপোর্টিন ফেরাসকে যে এই পাশে নিয়ে আসতো, সেল থেকে বেড়ে নিয়ে এসে ইন্টারস্টিয়াল স্পেস নিয়ে প্লাজমাতে নিয়ে যাবে, সেই ফেরোপোর্টিনটাকে সে ইনহিবিট করে। ইনহিবিট করে বলতে সে আসলে ফেরোপোর্টিনটাকে এন্ডোসাইটোস করে ফেলে, স্টিমুলাস দিয়ে ভিতরে ঢুকে, তারপর ফেরোপোর্টিন লাইসিস হয়ে যায়, ডিগ্রেড হয়ে যায়। মূল কথা সহজে মনে রাখার জন্য হেপসিডিনের কাছে ফেরোপোর্টিনকে ইনহিবিট করে। এখন দেখি ফেরোপোর্টিন যদি ইনহিবিট হয়, তাহলে এই ফেরাস আয়রন কি থেকে বের হয়ে আসতে পারবে, পারবে না। ফেরাস আয়রন যদি বের না হয়, তাহলে প্লাজমা থেকে আয়রন আসবে, আসবে না। তাহলে সমস্যাটা কি হচ্ছে, আয়রন এখানেই জমা হতেছে, এখানে ট্র্যাপ হয়ে যাইতেছে, এখানে আটকে থাকতেছে। তো এখানে দ্রুত ফ্যাটি হিসেবে জমা হতে পারে। তারপর আলটিমেটলি ইন্টেস্টিনাল সেল গুলো তো খুব কম দিন বাঁচে, খুব রেপ্লিকেশন হয়, তো দ্রুত রেপ্লিকেশন হবে, নতুন সেল আসবে, এসেছে নতুন সেল, তাকে ছেড়ে দিতে হবে স্থান, স্থান ছেড়ে দিলেই সে শেড হয়ে যাবে। শেড হয়ে গেলে কি হবে, আলটিমেটলি আয়রন স্টুল দিয়ে বের হয়ে যাবে, ফিসেস দিয়ে বের হয়ে যাবে। তাহলে আয়রন বডিতে আসতেছে না, হেপসিডিনের কাজ এটা। তো যখন আমার বডিতে বেশি আয়রন যাবে, হেপসিডিন তখন তৈরি হয়ে আয়রন কমাবে। আবার আয়রন যখন বডিতে বেশি দরকার, তখন হেপসিডিন কম সিনথেসিস হবে, তাহলে আয়রন বেশি বেশি যাবে, তাই তো। হেপসিডিনের আরেকটা কাজ কি, হেপসিডিন শুধু এখানেই যে কমাইতেছে আয়রন
অ্যাবজর্পশন হওয়া তা তো না। হেপসিডিন এই যে আমরা কি জানি যে আয়রন স্টোরেজ ফর্ম, যে বললাম আয়রন স্টোরেজ ফর্ম থাকে, ফেরিটিন, হিমোসিডিন, এগুলো আসলে স্টোর থাকে কোথায়? স্টোর থাকে লিভারের হেপাটোসাইটে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম থাকতেছে হচ্ছে লিভারের ম্যাক্রোফেজ, স্প্লিনের ম্যাক্রোফেজ, বোন ম্যারোর যে রেসিডেন্ট ম্যাক্রোফেজ গুলো আছে, ম্যাক্রোফেজ গুলো, যেমন বোন ম্যারোতে সিনথেস হতে গিয়ে যে অ্যাপোপ্টোসিস হইতেছে, তারপর স্প্লিনিক ম্যাক্রোফেজ যে ওই যে সেনেসেন্ট আরবিসি কে খেয়ে ফেলতেছে, এগুলো থেকে তো আলটিমেটলি হিমোগ্লোবিন ভেঙে তো আলটিমেটলি আয়রন আসে, সেই আয়রনটা জমা থাকে এই ম্যাক্রোফেজ গুলোতে। ওই ম্যাক্রোফেজ থেকেও বা এই যে স্টোরেজ যে ফর্ম ফেরিটিন, স্টোরেজ কেন, স্টোরেজের কাজটা কি? কাজ হচ্ছে আমার যখন আয়রন লাগবে, হয়তো সাপ্লাই নাই, আমি খাইতেছি না আয়রন, কোনো কারণে আমার শরীরে আয়রন নাই, তখন স্টোরেজ থেকে আমাকে সাপ্লাই দিবে। তো স্টোরেজ এই কারণেই আছে। এই যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, এমন তো না যে আজকে আমি আয়রন খাওয়া বন্ধ করলাম আর আজকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে, তা তো না। তাহলে আয়রন খাওয়া বন্ধ করতে হবে, স্টোরেজ ডিপ্লেট হতে হবে, তারপর না এনিমিয়ার কথা আসে। তো এই হেপসিডিন ওই ম্যাক্রোফেজ গুলোর ওই ওখানে ফেওপ্রোটিনকে ইনহিবিট করে, তার মানে স্টোরেজ থেকেও ব্লাডে প্রয়োজনে আয়রন আসতে পারতেছে না, আর এদিক থেকেও আয়রন আসতে পারতেছে, মানে আয়রন ঘাটতি হইতেছে আর কি, আয়রন কমা যদি হেপসিডিন বেশি হয়। তাহলে আয়রন ওভারলোড হলে হেপসিডিন হবে, হেপসিডিন সিনথেসিস হবে, হেপসিডিন সিনথেসিস হলে আবার আয়রন আস্তে আস্তে কমবে ব্লাডে। আচ্ছা, তো এর সাথে আমাদের যেটা লাগবে, ও ট্রান্সফেরিনের একটা কথা বলিনি যে ট্রান্সফেরিন, আচ্ছা ট্রান্সফেরিনের আসলে দুইটা আয়রনের সাথে বাইন্ড করতে পারে সর্বোচ্চ, একটা বা দুইটা, দুইটার বেশি না। ট্রান্সফেরিন আমরা যে যে আয়রন প্রোফাইল করি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আয়রন প্রোফাইল কেন, কোনটাতে কম কোনটাতে বেশি, এনিমা ক্রনিক ডিজিজ বা সিরিয়াব্লাস্টিক এনিমিয়া, এটা একটা আলাদা আমার ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন, সেটা দেখলেই ভালো হবে, ডিটেইলস আছে। তবে এখানে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ট্রান্সফেরিন এই যে আছে আমার শরীরে, ধরা যাক আমার শরীরে ট্রান্সফেরিন আছে 10টা, কথার কথা আমার শরীরে ট্রান্সফেরিন আছে ধরা যাক 10টা, 4টার সাথে আয়রন বাইন্ড করে আছে, 6টার সাথে আয়রন বাইন্ড নাই। এই যে 10টার মধ্যে 4টার সাথে আয়রন বাইন্ড হয়ে আছে, এটা হলো স্যাচুরেশন। এই ট্রান্সফেরিনের স্যাচুরেশন কত পার্সেন্ট? তাহলে যদি আমি বলি যে কত পার্সেন্ট ট্রান্সফারেন্স স্যাচুরেটেড হয়ে আছে, তার মানে 40%, যেহেতু 10-এর মধ্যে 4, এটা হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন, মানে কত পার্সেন্ট স্যাচুরেটেড হয়ে আছে। এখন যদি এমন হয়, আর আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এরকম 10টা ট্রান্সফারিন আছে, এই 10টা 20টা হাত আছে, এই 20টা হাত ধরলাম, এই 20টাই হচ্ছে এর আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি যদি, এমন অনেকের একটা ধারণা আছে যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে যেহেতু আয়রন কমে যায়, তাহলে আয়রন কম বাইন্ড হয়, কম ট্রান্সফারের সাথে বাইন্ড হবে, বাইন্ড হলে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাকিগুলো ফাঁকা হয়ে যাবে। মানে ধরা যাক এরকম 10টার সাথে 3টার সাথে হয়তো বাইন্ড করলো এখন যেহেতু আয়রন কম, আর বাকি 7টার সাথে হচ্ছে আয়রন নাই, তাহলে এই 7টার সাথে যেহেতু নাই, 7টা ফাঁকা হয়ে গেল, তার মানে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়লো না। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি জিনিসটা এরকম নয়, এর টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়ে নাই। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড যা আছে সব মিলেই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। সব মানে ওই ভিডিওটা ভালো ডিটেলস ব্যাখ্যা আছে, এখানে তো বলা যাচ্ছে না, কিন্তু সহজ কথা হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি মানে তার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সব মিলেই, ইভেন তার 3টা যদি একটাতেও না থাকে আয়রন, 10টাই যদি ফাঁকা থাকে, আর 10টা ট্রান্সপারেন্ট যদি ফাঁকা থাকে, তারপর টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়ে না। আবার সবগুলো যদি থাকে, সবগুলোতে যদি আয়রন বাইন্ডিং থাকে, তাও তার টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়ে নাই। হ্যাঁ, স্যাচুরেশন কম হলে আনস্যাচুরেটেড আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়বে, এটা একটা জিনিস। তাহলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কখন বাড়বে? যখন ট্রান্সফেরিন বাড়বে। এই কথাটা ইম্পর্টেন্ট যে ট্রান্সফেরিনের সাথে আসলে টিআইবিসির সম্পর্ক, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ট্রান্সফেরিনের সাথে সম্পর্ক, মানে ট্রান্সফেরিন যদি কারো বেড়ে যায়, যেহেতু তার প্রোটিনই বাড়তেছে, তাহলে তার হাত বাড়তেছে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়তেছে। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া তো এই হয় যখন এই সেরাম ফেরিটিন বা এই যে স্টোরেজ ফেরিটিন কমে যায়, তখন হচ্ছে ট্রান্সফেরিন সিনথেসিস হয়। ফেরিটিনের সাথে ট্রান্সফেরিনের সম্পর্ক কি, এটা আমরা একটু জেনে রাখি। ফেরিটিনের সাথে ট্রান্সফেরিনের সম্পর্ক হচ্ছে ইনভার্স, ইনভার্স রিলেশন। স্টোরেজ ফেরিটিন যদি বেশি হয়, ট্রান্সফেরিন সিনথেসিস কমবে, স্টোরেজ ফেরিটিন যদি কম হয়, ট্রান্সফেরিন সিনথেসিস বাড়বে। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে স্টোরেজ ফেরিটিন কম হয় আমরা জানি, তো ফেরিটিন যদি কম থাকে তাহলে কি ট্রান্সফেরিন সিনথেসিস বাড়বে, ট্রান্সফেরিন সিনথেসিস বাড়লে টিআইবিসি বাড়বে। তাহলে বোঝা গেছে আয়রন ডেফিসিয়েন্সির মধ্যে আয়রন এমনিতেই কম, আয়রন কম, সেই কারণে স্টোরেজও কম, মানে ফেরিটিনও কম, সাথে ফেরিটিন কমলে ট্রান্সফেরিন সিনথেসিস বাড়ে, ট্রান্সফেরিন সিনথেসিস বাড়লে টিআইবিসি বাড়বে। আর ট্রান্সফেরিন যদি বেড়ে যায়, আয়রন কমে যায়, তাহলে অনেক বেশি ট্রান্সফেরিন কিন্তু কম পরিমাণ আয়রন, কম পরিমাণ আয়রন, তাহলে কম পরিমাণ আয়রন কম পরিমাণ ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে, মানে কম পরিমাণ ট্রান্সফেরিন স্যাচুরেটেড থাকবে, এটাই হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশনটা তাহলে কমে যাবে।
নর্মালি আমাদের যে ট্রান্সফেরিন থাকে তার 1/3 হচ্ছে স্যাচুরেটেড থাকে। 1/3 মানে 10টার মধ্যে 3টা বা 100টার মধ্যে 33টা, তার মানে হচ্ছে 33% হচ্ছে পার্সেন্ট স্যাচুরেশন, এটা হচ্ছে নর্মাল। এখন একটা কথা বলে নিই, এই যে আমরা টেস্ট গুলো করতেছি, আমাদের মেইনলি দেখা দরকার হচ্ছে স্টোরেজ ফেরিটিনের কি অবস্থা। স্টোর ঠিক থাকলে ঠিক আছে, স্টোর ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা আসলে দেখি সেরাম ফেরিটিন। একটা কথা বলা হয় নাই যে ফেরিটিনের ফর্ম আমরা জানি স্টোরেজ ফর্ম, কিন্তু ফেরিটিনের কিছু ফর্ম সেরামেও থাকে। এই সেরাম ফেরিটিন দেখলে স্টোরেজ ফেরিটিন সম্পর্কে আইডিয়া করা যায়। আমাদের ডাক্তার আব্দুল তুষার স্যারের একটা স্ট্যাটাস খুব ভাইরাল হয়ে গেছিল। সেটা হচ্ছে যে চাকরের সম্পদের পরিমাণ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। এইরকম হচ্ছে এটা, যে সেরাম ফেরিটিন হচ্ছে চাকর, সেরাম ফেরিটিন লেভেল দেখলে ওই স্টোরেজ ফেরিটিনের সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যায়। যার কারণে এই সেরাম ফেরিটিন 1 মাইক্রোগ্রাম/লিটার যদি হয়, তাহলে ধরে নেওয়া হয় যে 8 মিলিগ্রাম স্টোরেজ আছে। তার মানে সেরামের সাথে স্টোরেজটার সম্পর্ক আছে। তাহলে স্টোরেজ বোঝা যাবে সেরাম ফেরিটিন দেখে। ঠিক আছে, সেরাম ফেরিটিন বাড়লে স্টোরেজ বেশি, মানে বুঝবো যে স্টোরেজ বেশি আছে, কমলে বুঝবো স্টোরেজ কম আছে। আর ফেরিটিনের সাথে ট্রান্সফারের সম্পর্ক বললাম। এই সূত্র দিয়েই আপনি নিজে নিজে চাইলেও বসে আপনার ওই এনিমা, ক্রনিক ডিজিজ, সিডারোপ্লাস্টিক এনিমিয়া, থ্যালাসেমিয়া, আইডিএ কোনটাতে কি হয়, কোনটাতে কোন প্যারামিটার বাড়ে কমে, সব আপনি নিজেই করতে পারবেন। তো এই মোটামুটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর সম্ভবত বলার মতো কিছু নাই। ও আয়রনের তাহলে এক্সপ্রেশন কেমন হয়, ওই যে শেডিং দিয়ে, মেইনলি ইন্টেস্টিনাল শেডিং দিয়ে লস হয়। আয়রন বেশি লাগে কখন, কম লাগে কখন, এগুলো আমরা সবাই আশা করি জানি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।